ফোন 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 আয় ভাই, ফোন দেন তো। রহমানের ফোন দেন, আয় ভাই রহমানের ফোন দেন। হ্যাঁ হ্যাঁ বাবা, সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো একটু সবাই, সাউন্ড ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা ক্লাস শুরু করে দিব যদি ঠিকঠাক দেখা যায়। জি স্যার, ওকে। তাহলে আমরা আজকে শুরু করব প্রাণীবিদ্যার চতুর্থ অধ্যায়, রক্ত ও সঞ্চালন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবেই, আসবেই আসবে। 2 থেকে 3টা প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে তোমরা সবাই মনোযোগ বাড়াও, আমরা ক্লাস ধীরে ধীরে শুরু করি। লাস্ট পর্যন্ত ক্লাস থেকো, কারণ প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। আমার ফোন দেন, এই ফোনে দেখা যাচ্ছে না। ওকে বাবারা, আমরা সিরিয়াল অনুসারে শুরু করলাম ক্লাস। সবাই মনোযোগ দাও ক্লাসে, সবাই শেয়ার দিয়ে দাও ক্লাস, বন্ধুদের মেনশন দিয়ে দাও, ফ্রেন্ড যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে মেনশন দিয়ে দাও। আমরা ক্লাস শুরু করলাম, আর শেয়ার দিয়ে দিও। ওকে বাবারা, আমরা প্রথমেই রক্ত নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা সবাই জানি রক্ত হলো তরল যোজক টিস্যু। তাহলে রক্ত কিন্তু যোজক টিস্যু, এবং অবশ্যই এটা তরল যোজক টিস্যু। রক্তের পিএইচ আমাদের মনে রাখতে হবে 7.35 থেকে 7.45। আমরা যদি একবারে মনে রাখতে চাই 7.35 থেকে 7.45। গড়ে 7.4, গড় পিএইচ 7.4। তো যেহেতু রক্তের পিএইচ 7-এর বেশি, তাহলে অবশ্যই রক্ত সামান্য ক্ষারীয়। বিভিন্ন কারণে ক্ষারীয় হয়, তার মধ্যে একটা কারণ ধরো বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন, রক্তের পিএইচ 7-এর সামান্য বেশি, 7.35 থেকে 7.45, গড়ে 7.4। তার মানে কি দাঁড়ালো, রক্ত সামান্য ক্ষারীয়। যদি বলো কেন ক্ষারীয়, বাইকার্বনেট আয়নের জন্য। আরো বিষয় আছে, আমরা ওগুলো ধীরে ধীরে শিখব। বাবারা, রক্ত কিন্তু সামান্য লবণাক্ত বা নোনতা স্বাদযুক্ত। কেন নোনতা স্বাদযুক্ত? অজৈব লবণের জন্য। অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত সামান্য লবণাক্ত বা নোনতা স্বাদযুক্ত। মেডিকেলে আসছে যে প্রশ্নটা, এবার সেটা শুনবা। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে রক্ত আছে গড়ে 5 থেকে 6 লিটার, যা মোট ওজনের 8%। তো আজমল স্যার ছেলেদের মেয়েদের রক্তের অ্যামাউন্ট আলাদা করে বলেনি, ডিরেক্ট বলছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে রক্ত আছে 5 থেকে 6 লিটার। এবং আমাদের এই প্রশ্নটা কিন্তু আমাদের একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও দিছে। তবে আলিম স্যার একটু ভাগ করে বলছে। আলিম স্যার বলছে প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, আর মেয়েদের বলছে 4.5 থেকে 5.5 লিটার। মেয়েদের দেহে রক্তের পরিমাণ বলছে 4.5 থেকে 5.5 লিটার। তবে আজমল স্যার ওই রকম ভাগ করে না বলে একবারে বলছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে রক্ত 5 থেকে 6 লিটার। বাবারা,
সজীব রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, এর বেশি হলেই আমরা জানি কি জ্বর। এই তাপমাত্রার বেশি হলেই আমরা সেটাকে বলি কি জ্বর। আর তোমরা জানো এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস। আমাদের দেহের বা রক্তের এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আরো জানো আমরা এন্ডোথার্মিক প্রাণী বা উষ্ণ রক্তের প্রাণী, আমাদের পরিবেশ থেকে তাপ গ্রহণের দরকার হয় না। আর একটা কথা মনে রাখবা যে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সর্বপ্রথম সঠিক ব্যাখ্যা প্রদান করছে উইলিয়াম হার্ভে। এই জন্য উইলিয়াম হার্ভেকে প্রাণী শারীরবিদ্যার জনক বলা হয়। তো তোমরা অনেকেই জানো উদ্ভিদ শারীরবিদ্যার জনক কিন্তু অন্যজন, স্টিফেন হেলস। আর প্রাণী শারীরবিদ্যার জনক হলো উইলিয়াম হার্ভে। এটা মনে রাখবা, প্রাণী শারীরবিদ্যার জনক কি উইলিয়াম হার্ভে, কারণ তিনি সর্বপ্রথম মানুষের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সঠিক ব্যাখ্যা প্রদান করছে। রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। তো রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, সেটা কত আমরা যদি একবারে মনে রাখি 1.065 বা 1.065। 1.065 মানে 1.065। আর একটু মনে রেখো নবজাতক শিশুর দেহে রক্তের পরিমাণ 90 মিলিলিটার পার কেজি। পার কেজি ওজনের জন্য 90 মিলিলিটার। তাহলে নবজাতক শিশুর বা সদ্য জন্ম নেওয়া শিশুর দেহে রক্তের অ্যামাউন্টটা একটু মনে রাখবা, 90 মিলিলিটার পার কেজি। বাবা তোমরা কি সবাই বুঝতে পারতেছ? এই কয়টা কথা আমি আরেকবার বলি, তোমরা সবাই ঝরঝরা করো, আত্মস্থ করো একবারে। রক্ত তরল যোজক টিস্যু, এর পিএইচ 7-এর সামান্য বেশি, 7.35 থেকে 7.45। তার মানে রক্ত সামান্য ক্ষারীয়। যদি বলো কেন ক্ষারীয়, বেশ কয়েকটা কারণের একটা কারণ বাইকার্বনেট আয়নের উপস্থিতি। বাইকার্বনেট আয়ন থাকার কারণে আমরা বলবো আমাদের রক্ত সামান্য ক্ষারীয়। রক্ত অজৈব লবণ থাকার কারণে আমরা এটা বলবো নোনতা স্বাদযুক্ত। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে রক্ত আছে 5 থেকে 6 লিটার আজমল স্যারের বই অনুসারে, যেটা আমাদের মোট ওজনের 8%। তবে নবজাতক শিশুর দেহে রক্ত আছে 90 মিলিলিটার পার কেজি, পার কেজির জন্য 90 মিলিলিটার। সজীব রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস বা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। পানির আপেক্ষিক গুরুত্ব তো 1, তো রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065 বা একসাথে মনে রাখছি 1.065, 1.065। মানুষের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সর্বপ্রথম সঠিক ব্যাখ্যা প্রদান করেন উইলিয়াম হার্ভে। এই জন্য তাকে প্রাণী শারীরবিদ্যার জনক বলা হয়। তাহলে বাবারা এতটুকু বিষয় তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু বুঝতে পারছো কিনা? আমি পরের পার্ট আলোচনা করব এখন। একটু জানাও বাবা সবাই। ওকে, বুঝতে পারছো? এতটুকু তোমাদের মুখস্থ করে নিতে হবে, এতটুকুতে বোঝার তেমন কিছু নাই। আমরা তাহলে পরের পার্টটা আলোচনা শুরু করে দিলাম। আমি যখন যখন প্রশ্ন করব দয়া করে সবাই প্রশ্নের উত্তর দিবা। পড়াগুলো আমার সাথে সাথে একটু আত্মস্থ করো, এই চ্যাপ্টারটাকে আত্মস্থ করো তো দেখি সবাই, মনোযোগ। এবার শোনো, রক্তের উপাদান আমরা সবাই জানি, 9-10 লেভেল থেকে আমরা জানি দুইটা, এক প্লাজমা বা রক্তরস, আর হলো রক্তকণিকা। বাবারা রক্তের কোষগুলোকেই রক্তকণিকা বলে, রক্তের কোষগুলোকেই রক্তকণিকা বলে। রক্তের কোষগুলোকে কেন রক্তকণিকা বলে? কারণ রক্তের কোষগুলোর বিভাজন ক্ষমতা নাই,
কোষ হওয়া সত্ত্বেও সারা দেহে চলাচল করে, রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। এই জন্য নামের দিক থেকে ডিমোশন দিছে, দিয়ে কোষ না বলে কণিকা বলছে। কোষ হওয়া সত্ত্বেও ভেসে থাকে রক্তরসে, কোষ হওয়া সত্ত্বেও স্থির থাকে না, চলাচল করে দেহের মধ্যে। এদের বিভাজন ক্ষমতা নাই, এই জন্য নামের দিক থেকে ডিমোশন দিয়ে বলছে রক্তকণিকা। কিন্তু যতই রক্তকণিকা বলুক, এগুলাই রক্তের কোষ। অনেক সময় বাপমা আমাদের রাগ করে বলে না, তুই আমার সলিলস। যতই রাগ করে কোক, তুই আমার সলিলস, কিন্তু আমরা তার করেই চল। তেমনি যতই বলুক যে রক্তকণিকা, কিন্তু এগুলা আসলে রক্তকোষ। তো কোষ না বলে কণিকা বলছে, কারণ রক্তরসে ছোট ছোট কণা বা কণিকার মতো ভাসমান থাকে, এদের বিভাজন ক্ষমতা নাই, সারা দেহে চলাচল করে, এই জন্য কোষ না বলে কণিকা বলছে। বাবারা, রক্তে রক্তরসটাই বেশি 55 ভাগ, রক্তকণিকা বা রক্তকোষ মনে রেখো 45 ভাগ। রক্তে প্লাজমা বা রক্তরসটাই বেশি 55 ভাগ, রক্তকণিকা 45 ভাগ। আমরা যদি টেস্ট টিউবে রক্ত নেই, একটা টেস্ট টিউবে ধরো রক্ত নিলাম, তারপরে এই টেস্ট টিউবটা একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে স্থাপন করলাম। এই যন্ত্রটা অনেক দ্রুত গতিতে ঘোরে, আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমরা এই টেস্ট টিউবটা স্থাপন করলাম, যে টেস্ট টিউবে আমরা কি নিছি, রক্ত নিছি। নিয়ে যদি আমরা এই টেস্ট টিউবটা ঘুরাই, দেখা যাবে টেস্ট টিউবের উপরে হালকা হলুদ একটা স্তর জমা হচ্ছে, ওটাই প্লাজমা বা রক্তরস। আর দেখবা টেস্ট টিউবের নিচে ঘন ঘন বস্তুর অধক্ষেপ পড়ছে, এই ঘন বস্তুটাই হলো রক্তকণিকা। তাহলে আমরা যদি টেস্ট টিউবে রক্ত নেই এবং এই টেস্ট টিউবটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে স্থাপন করে এই যন্ত্রটা ঘুরাই, তাহলে দ্রুত গতির ঘূর্ণনের কারণে দেখা যাবে যে রক্তরস এবং রক্তকণিকা পৃথক হয়ে গেছে। টেস্ট টিউবের উপরে হালকা হলুদ যে স্তরটা জমা হবে ওটা রক্তরস, আর নিচে ঘন যে বস্তুটা জমা হবে, অধক্ষেপ পড়বে যে ঘন বস্তুর, সেটা রক্তকণিকা। রক্তে রক্তরসটাই বেশি 55 ভাগ, রক্তকণিকা কম 45 ভাগ। বাবারা, এই রক্তরসে পানি থাকে প্রচুর, পানিটা মনে রাখবা 90 থেকে 92%, আর বিভিন্ন জৈব এবং অজৈব বস্তু থাকে 8 থেকে 10%। তাহলে রক্তরসে পানিটা অনেক বেশি থাকে, 90 থেকে 92 ভাগ, জৈব এবং অজৈব বস্তু থাকে 8 থেকে 10 ভাগ। বাবারা, এই অজৈব বস্তুর মধ্যে কি কি আছে ওটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু জৈব উপাদান কি কি আছে ওটা বেশি ইম্পর্টেন্ট। যেমন অজৈব উপাদানের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ইত্যাদি। অজৈব উপাদানের মধ্যে আছে ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট। এটা বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবা জৈব উপাদান। বাবারা, রক্তরসের জৈব উপাদান হিসেবে কি আছে? আচ্ছা বলো তো, অজৈব উপাদান কি মনে রাখতে প্রবলেম হবে? আমি এভাবে মনে রাখতাম, যদিও ইম্পর্টেন্ট নয়, কিন্তু এভাবে মনে রাখি যে এমজি কাকু, সিএসইউ, এমজি কাকু ফেক, এমজি কাকু ফেক পিপল। মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, পটাশিয়াম, পিপলের পি দিয়ে ফসফরাস, সাথে মনে রাখি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট। এমজি কাকু ফেক মানে আয়রন পটাশিয়াম, এমজি কাকু ফেক পিপল মানে নকল পিপল, পিপলের পি দিয়ে ফসফরাস। তাহলে এমজি কাকু ফেক পিপল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট। জৈব উপাদানের মধ্যে আছে বর্জ্য,
বর্জ্য কি কি আমরা সবাই জানি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন। তো অনেকে এই প্রশ্নটা করে জ্যান্থিন কি? জ্যান্থোফিল নয় কিন্তু, জ্যান্থিন। জ্যান্থিন মনে রাখো এক ধরনের পিউরিন ক্ষার। তোমরা নিউক্লিক অ্যাসিডে পড়োনি পিউরিন বেস? তোমরা তো দুই রকম পিউরিন পড়ছো, অ্যাডেনিন, গুয়ানিন। জ্যান্থিনটা কিন্তু এক ধরনের পিউরিন ক্ষার, নাইট্রোজেন যুক্ত। তাহলে বাবারা রক্তরসে জৈব উপাদান হিসেবে আছে বিভিন্ন বর্জ্য। কি কি বর্জ্য? তোমরা কিছু কমন নাম জানো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। আর জ্যান্থিনটা একটু মনে রেখো, এটা বর্জ্য, এটা এক ধরনের পিউরিন, নাইট্রোজেন যুক্ত বেস বা ক্ষার। জৈব উপাদান হিসেবে আছে প্লাজমা প্রোটিন, রক্তরসের প্রোটিন। এই টপিক থেকে মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছে, প্লাজমা প্রোটিন টপিক থেকে। তো অনেকেই বা বিভিন্ন জায়গায় এটা লেখা আছে কি GPA5, এটা দিয়ে প্লাজমা প্রোটিন মনে রাখা যায়, রক্তরসের প্লাজমা প্রোটিন। জিতে গ্লোবিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, ফাইভের এফতে ফাইব্রিনোজেন। GPA5 যদি আমাদের বলে রক্তরসে প্লাজমা প্রোটিন কি কি, এই টপিক থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে যে কোনটি প্লাজমা প্রোটিন বা প্লাজমা প্রোটিন নয়। আমরা মনে রাখবো GPA5। জি দিয়ে মনে রাখবো গ্লোবিউলিন, পি দিয়ে মনে রাখবো প্রোথ্রম্বিন, এ দিয়ে মনে রাখবো অ্যালবুমিন, ফাইভের এফ দিয়ে মনে রাখবো ফাইব্রিনোজেন। অনেকে এখন প্রশ্ন করে এই প্লাজমা প্রোটিন গুলার কাজ কি? মনোযোগ আছে না আছে বলো? মনোযোগ আছে না গেছে? আচ্ছা, আছে মনে হয়। যারা বলবা স্যার এই প্লাজমা প্রোটিন গুলোর কাজ কি, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এরা রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এ ভূমিকা রাখে। কিভাবে সেটা অনুচক্রিকার মধ্যে ব্যাখ্যা করব। তো প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন রক্ততঞ্চনে ভূমিকা রাখে। অ্যালবুমিনটা বাফার হিসেবে কাজ করে, করে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। আরো কাজ আছে অ্যালবুমিনের, আরো কাজ আছে। একটা কাজ ধরো, অ্যালবুমিন বাফার হিসেবে কাজ করে, করে রক্তের পিএইচ ঠিক রাখে। গ্লোবিউলিনেরও অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ আমরা বলতে পারি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তাই রক্তরসের প্লাজমা প্রোটিন এগুলা কিন্তু জৈব উপাদান। কি কি প্লাজমা প্রোটিন আছে, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, মানে মনে রাখতে পারি GPA5। তো অনেকে আবার বলে স্যার এই প্লাজমা প্রোটিন গুলোর কাজ কি? প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটায়, রক্ত জমাট বাঁধায়। তো অনেকে বলে অ্যালবুমিন আর গ্লোবিউলিনের কাজ কি? অ্যালবুমিনটা বাফার হিসেবে কাজ করে। আমরা কেমিস্ট্রি যেহেতু পড়ি, আমরা একটু জানি বাফার মানে কি। বাফার হিসেবে কাজ করে মানে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। গ্লোবিউলিনের অনেক কাজ আছে, গ্লোবিউলিনও ব্লাড ক্লটিং এ ভূমিকা রাখে, রক্ততঞ্চনে ভূমিকা রাখে। এরা ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে। তাহলে এই যে বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন, এই যে প্লাজমা প্রোটিন GPA5, মানে গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, এগুলা হলো জৈব উপাদান। রক্তরসের কি উপাদান বলো তো বাবা? জৈব উপাদান। তাহলে আমরা রক্তরসের জৈব উপাদানগুলো মনে রাখবো বেশি করে। আমি এতটুকু আরেকবার বলি, সবাই মনোযোগ বাড়াও। রক্তে রক্তরসটাই বেশি। রক্তের তরল অংশকে আমরা বলবো প্লাজমা বা রক্তরস। আর এর মধ্যে আছে হলো রক্তকণিকা। প্লাজমার মধ্যে ভাসমান থাকে রক্তকণিকা। আসলে রক্তের কোষগুলোকেই রক্তকণিকা বলে। রক্তের কোষগুলোর বিভাজন ক্ষমতা নাই, এরা রক্তরসে ভাসমান থাকে, এরা রক্তরসের মাধ্যমে চলাচল করে, তাই রক্তের কোষগুলোকেই রক্তকণিকা বলে। আমরা যদি একটা টেস্ট টিউবে রক্ত নেই, তারপরে সেন্ট্রিফিউগাল যন্ত্রে স্থাপন করি, করে এই যন্ত্রটা ঘুরাই,
দ্রুত গতির ঘূর্ণনের কারণে দেখা যাবে রক্তকণিকার নিচে অধক্ষেপ পড়ছে আর রক্তরস উপরে। অর্থাৎ রক্তকে রক্তরস আর রক্তকণিকা দুইটা উপাদানে আমরা ভাগ করে দিতে পারবো সেন্ট্রিফিউগাল যন্ত্রের সাহায্যে। বাবারা, রক্তরসে পানি অনেক আছে, 90 থেকে 92 ভাগ। জৈব আর অজৈব উপাদান মিলে 8 থেকে 10 ভাগ। অজৈব উপাদান কি কি? এমজি কাকু, ধরো তোমার কাকুর নাম এমজি। এমজি কাকু ফেক পিপল, মানে নকল মানুষ। এমজিতে ম্যাগনেসিয়াম, সিএতে ক্যালসিয়াম, সিইউতে কপার, এফইতে আয়রন, কেতে পটাশিয়াম, পিপলের পি দিয়ে ফসফরাস। এছাড়াও আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট। জৈব উপাদান হিসেবে আছে ধরো বিভিন্ন বর্জ্য, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন। যারা বলবা জ্যান্থিন কি, ওটা নাইট্রোজেন যুক্ত বেস বা ক্ষার, এক ধরনের পিউরিন ক্ষার ওটা। প্লাজমা প্রোটিন জৈব উপাদান, এই পার্টটা বেশি বেশি ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন কি কি? জিপিএ 5, জিতে গ্লোবিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, 5 এর এতে ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। বলে এই প্লাজমা প্রোটিনের কাজ কি? অনেকেই বলে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন রক্ততঞ্চন ঘটায়, কেটে গেলে রক্ত জমাট বাঁধায়। অ্যালবুমিনের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ বাফার হিসেবে কাজ করে, কোরের পিএইচ নিয়ন্ত্রণ করে। গ্লোবিউলিনটাও রক্ততঞ্চনের ভূমিকা আছে, ওরা আবার ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে, মানে প্রতিরক্ষায় সাহায্য করে। বাবারা আমাকে বলো, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বাফার কি? যারা রক্তের পিএইচ ব্যালান্স করে, ব্যালান্স থেকে বাফার, ব্যালান্স থেকে আমরা বলতে পারি বাফার। যারা রক্তের পিএইচটা ঠিক রাখে, অম্ল ক্ষারের সমতা রক্ষা করে, ব্যালান্স ঠিক রাখে, তারাই বাফার। বুঝতে পারছো? তাহলে আমি এতটুকু থেকে তোমাদের দুইটা প্রশ্ন করব, দেখি। আমি এবার রক্তকণিকা স্টার্ট করব, এতটুকু থেকে দেখি দুইটা প্রশ্নের উত্তর কে কে দিতে পারো। ফার্স্ট উত্তর দাও, সবাই মনোযোগ বাড়াবা। নবজাতক শিশুর দেহে কি পরিমাণ রক্ত আছে? নবজাতক শিশুর দেহে কি পরিমাণ রক্ত আছে? আর আমি 4টা প্লাজমা প্রোটিনের নাম বলছি, 4টা প্লাজমা প্রোটিনের নাম একসাথে উত্তর করো দেখি। নবজাতক শিশুর দেহে কি পরিমাণ রক্ত আছে, আর প্লাজমা প্রোটিনগুলোর নাম কি কি? 4টা প্লাজমা প্রোটিনের নাম চাই, উত্তর চাই দেখি। খালি 90 লিখলে তো হবে না বাবা। মাহিন ঠিক লেখছো 90 মিলিলিটার পার কেজি। রিমি ঠিক 90 মিলিলিটার কি বাবা? শুধু 90 মিলিলিটার বললে হবে না তো। অপশনা ঠিক বলছো, 90 মিলিলিটার পার কেজি। শুধু 90 মিলিলিটার বা 90 লিখলে হবে না। শিউলি ঠিক লেখছো 90 মিলিলিটার পার কেজি। ফারিয়া ঠিক লেখছো। জেমি ঠিক লিখেছ। আফসানা ঠিক লিখেছ 90 মিলিলিটার পার কেজি। জোনায়েত ঠিক লেখছো। তানিয়া ঠিক লেখছো 90 মিলিলিটার পার কেজি। এবং তুমি প্লাজমা প্রোটিনগুলোরও নাম লেখছো, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন। অনেকে সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, জিপিএ 5 লেখছো আসমা সাদিয়া। হ্যাঁ, জিপিএ মানে গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, এগুলা, প্রোথ্রম্বিন। সুরভি ঠিক লিখেছ। রাফিয়া ঠিক লিখেছ 90 মিলিলিটার পার কেজি। নুসরাত 90 মিলিলিটার পার কেজি ঠিক লিখছো। প্লাজমা প্রোটিনগুলোর উত্তর লেখো তো, সবাই লেখো, ঝরঝরা হয়ে যাবে নি একবারে। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। হ্যাঁ, মাহবুবা, জেমি, তোমরা প্লাজমা প্রোটিনগুলোর নাম লিখতেছো। জুনাইদ গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। ইয়েস। ফাহমিদা হান্নান ঠিক লিখছো। পাপিয়া ওই যে ওই নবজাতক শিশু রক্ত লেখছো 90 মিলিলিটার পার কেজি। আরজিনা ওকে। মৃত্তিকা, মিজানুর রহমান সঠিক উত্তর দিচ্ছে। ওকে বাবা, এই পর্যন্ত পড়া আমরা ভালো মতো বুঝতে পারছি কিনা একটু জানাও তো সবাই।
প্লাজমা প্রোটিনগুলোর নাম ইম্পর্টেন্ট খুব। আরো অনেকে সঠিক উত্তর দিচ্ছ। কাঠগোলাপ, ওয়াসিফা, নীলাদ্রি। ওকে ওকেস। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের ঝরঝরা হচ্ছে কিনা বলো। ওকে, আমরা নাও উই উইল স্টার্ট। আমরা এখন শুরু করব রক্তকণিকা, রক্তের কোষ। এই মনোযোগ আছে না আছে বলো। আছে। বাবারা, আগেই বলেছি, আই টোল্ড দ্যাট, আমি বলেছি যে রক্তকণিকাগুলোই রক্তের কোষ। এদের বিভাজন ক্ষমতা নাই, রক্তরসে ভাসমান থাকে, সারা দেহে চলাচল করে, তাই নামের দিক থেকে ডিমোশন দিয়ে বলছে রক্ত কণিকা। কিন্তু এগুলা আসলে কি? রক্তের কোষ। অনেকে এখন পর্যন্ত সঠিক উত্তর দিচ্ছ। ওকে, আমরা এবার রক্তকণিকা পড়ব। বাবারা, রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম হিমাটোপয়েসিস। এটা ইম্পর্টেন্ট, মনোযোগ বাড়াও। রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? হিমাটোপয়েসিস। হিম মানে রক্ত, পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। তাহলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলে হিমাটোপয়েসিস। হিম বা হিমাটো মানে কি? রক্ত। পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। তাহলে হিমাটোপয়েসিস মানে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। হিমাটোপয়েসিস মানে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া। আমরা সবাই জানি, উই নো দ্যাট, রক্তকণিকা তিন রকম: লোহিত, শ্বেত আর অনুচক্রিকা। আমরা প্রথমেই লোহিত রক্তকণিকা পড়ব। ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে কি? লাল। সাইট মানে পরিণত কোষ। তাই লোহিত রক্তকণিকার, লাল রক্তকণিকার পরিণত কোষগুলোকে আমরা কি বলবো? ইরাইথ্রোসাইট। বাবারা, আমাদের ইরাইথ্রোসাইটের মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই জন্য ইরাইথ্রোসাইট কি? লাল। এবং হিমোগ্লোবিন যখন ইরাইথ্রোসাইটের ভিতরে সমস্ত জায়গা দখল করে নেয়, তখন লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এবং হিমোগ্লোবিন যখন জায়গা দখল করে নেয়, লোহিত রক্তকণিকার ভিতরের সমস্ত জায়গা দখল করে নেয়, তখন লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো থাকতে পারে না, ওরা লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আর সাইটোপ্লাজমের অঙ্গাণু সব বের হয়ে যায়, এই জন্য লোহিত রক্তকণিকাটা কি হয় বলতো? দ্বি অবতল হয়ে যায়। এরকম দ্বি অবতল হয়ে যায়, দুই দিক থেকে অবতল হয়। বাবারা বলো তো দেখি, বেলুনের মধ্যে বাতাস না থাকলে বেলুন চুপসে যায় না? বেলুনের মধ্যে বাতাস না থাকলে বেলুন চুপসে যায়। মুখের মধ্যে দাঁত না থাকলে গাল ডাবে যায়, দুই দিক থেকে ডাবে যায়। তাহলে লোহিত রক্তকণিকার মধ্য থেকে যদি সাইটোপ্লাজমের অঙ্গাণু বের হয়ে যায়, তাহলে দুই দিক থেকে দেবে যে দ্বি অবতল হবে, দ্বি অবতল হবে। আর আমাদের লোহিত রক্তকণিকাটা আমরা বলবো গোলাকার, দ্বি অবতল এবং গোলাকার। তাহলে ইরাইথ্রো মানে লাল, সাইট মানে পরিণত কোষ। ইরাইথ্রোসাইট মানে লাল রক্তকণিকার পরিণত কোষ। কেন লাল? হিমোগ্লোবিন আছে এই জন্য লাল। এবং হিমোগ্লোবিন যখন এর ভেতরে সব জায়গা দখল করে নেয়, সাইটোপ্লাজমের অঙ্গাণু সব বের হয়ে যায়, ফলে দুই দিক থেকে দেবে যে দ্বি অবতল হয়। আমাদেরও মুখের মধ্যে দাঁত পড়ে গেলে, বুড়া মানুষের দেখো মুখের মধ্যে দাঁত পড়ে গেলে গাল ডাবে যায় দুই দিক থেকে, ওই রকম হয়। বাবারা দেখো, অনেক সময় আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে, ধরো বড় কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন আসলো, নিজের থাকার বেড ছাড়ে দেওয়া লাগে, নিজেরই থাকার জায়গা হয় না, নিজের রুমে আত্মীয় স্বজন থাকতে দেওয়া লাগে, নিজের যে বারান্দায় শোয়া লাগে, সোফার ওপর শোয়া লাগে, মেঝেতে শোয়া লাগে। তাহলে আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে, তখন আমাদের বাড়ি, আমাদের রুম, আমাদের শোয়ার খাট দখল করে নেয়,
আমরাই জায়গা হারিয়ে ফেলে দেই। তেমনি লোহিত রক্তকণিকার মধ্যে যখন হিমোগ্লোবিন সৃষ্টি হয়, ওই আত্মীয় স্বজন আসলে যেমন আমরা আমাদের থাকার জায়গা হারাই, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন যখন তৈরি হয়, সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো এরকম থাকার জায়গা হারিয়ে ফেলে দেয়, তখন এরা লোহিত রক্তকণিকা থেকে বাইরে বের হয়ে যায়। হিমোগ্লোবিনকে জায়গা দিতে যে সাইটোপ্লাজমের অঙ্গাণু সব বের হয়ে যায় লোহিত রক্তকণিকা থেকে, তখন দুই দিক থেকে দেবে যে দ্বি অবতল হয়। যদি বলো অঙ্গাণুগুলো বের হয়ে যায় এতে কোনো প্রবলেম হয় না, না, বরং আরো ভালো হয়। যেমন দেখো, এর মধ্য থেকে এন্ডোপ্লাজমিক জালিকা বার হয়ে গেল, কোষ কঙ্কাল বার হয়ে গেল, তাহলে কি হবে? লোহিত রক্তকণিকা একটু স্থিতিস্থাপক হবে, স্থিতিস্থাপকতা বাড়বে, চিকন চিকন রক্তনালীর মধ্য দিয়েও যেতে পারবে। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া না থাকলেই সুবিধা, কারণ এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকলে তো সব অক্সিজেন লোহিত রক্তকণিকার মাইটোকন্ড্রিয়াতে ব্যয় হবে, সারা দেহ অক্সিজেন পাবে না। আর এর মধ্যে মাইটোকন্ড্রিয়া না থাকার সুবিধা কি হচ্ছে? লোহিত রক্তকণিকার মধ্যে কোনো অক্সিজেন ব্যয় হয় না, এর হিমোগ্লোবিনরা সব অক্সিজেনকে সারা দেহে পৌঁছে দেয়। তাহলে যখন হিমোগ্লোবিন সৃষ্টি হয় লোহিত রক্তকণিকার মধ্যে, তখন সাইটোপ্লাজমের অঙ্গাণু বের হয়ে যায়, দুই দিক থেকে দেবে যে দ্বি অবতল হয়। এটা যদি বলো সাইটোপ্লাজমের অঙ্গাণু বের হয়ে গেলে প্রবলেম নাই, না, কোনো প্রবলেম নাই, বরং আরো লাভ আছে। কি লাভ? কোষ কঙ্কাল, এন্ডোপ্লাজমিক জালিকা, এরা যদি বার হয়ে যায় লোহিত রক্তকণিকা থেকে, তাহলে লাভটা কি? লোহিত রক্তকণিকার স্থিতিস্থাপকতা বাড়ে, সরু সরু চিকন চিকন রক্তনালীর মধ্য দিয়ে যাবার পারে। মাইটোকন্ড্রিয়া বার হয়ে গেলে কি লাভ? মাইটোকন্ড্রিয়া থাকলে ক্ষতি কি সেটা আগে বোঝো। মাইটোকন্ড্রিয়া থাকলে তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সব অক্সিজেন ব্যয় হয়ে যেত শ্বসন প্রক্রিয়ায়। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া না থাকায় কি হয়? এর মধ্যে যত অক্সিজেন প্রবেশ করে, যেহেতু লোহিত রক্তকণিকার মধ্যে পরিণত অবস্থায় মাইটোকন্ড্রিয়া নাই, সব অক্সিজেন এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন সারা দেহে পৌঁছে দেয়। তোমরা জানো সেটা অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। বাবারা, প্রাপ্তবয়স্ক পুরুষের 100 মিলিলিটার রক্তের মধ্যে আজমল স্যারের বই অনুসারে হিমোগ্লোবিন মনে রাখবা 13.5 থেকে 17.5 গ্রাম। আর এই 13.5 গ্রামের কম হলে ওটা ছেলেদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। আর প্রাপ্তবয়স্ক মহিলার 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন 11.5 থেকে 15.5 গ্রাম। তাহলে বাবারা বলো তো দেখি, প্রাপ্তবয়স্ক পুরুষের 100 মিলিলিটার রক্তের মধ্যে হিমোগ্লোবিন কত? হিমোগ্লোবিন 13.5 থেকে 17.5 গ্রাম। আর মহিলাদের কত বলবা? মহিলাদের 11.5 থেকে 15.5 গ্রাম। মনে থাকবে সবার? আচ্ছা, এই ইনফরমেশনটা একটু চেক করে দেখা দরকার, এটা 11.5 না 12.5। রমান দেখি বই নিয়ে আসো তো গাজী আজমল স্যারের। তাহলে বাবারা, পুরুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন আছে 13.5 থেকে 17.5 গ্রাম। এটা 13.5 গ্রামের কম হলে আমরা কি বলবো? অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। আর মেয়েদেরটা আমি একটু চেক করে নেই তো বাবা, একটু দেখি দ্রুত। দ্রুত বাবা, আমি একটু চেক করে নেই। হ্যাঁ মেয়েদের, হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক লিখেছি। মেয়েদের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন 11.5 থেকে 15.5 গ্রাম। একজন বলছে হিমোগ্লোবিনটা কখন তৈরি হয়? একটু ওয়েট করো বাবা, একটু ওয়েট করো, আমি বুঝে দিব। বাবারা, হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? মনোযোগ দেখো, এটা একটা পাইরল পাইরল বলয়। পাইরল, তাহলে বলতো এটা একটা কি বলয় আঁকালাম আমি? একটু বলো তো দেখি। পাইরল বলয়। পাইরল বলয় কি দিয়ে তৈরি হয় আপাতত জানার দরকার নাই। এরকম 4টা পাইরল বলয় দিয়ে, এরকম 4টা পাইরল বলয় দিয়ে তৈরি হয় একটা প্রোটোপরফাইরিন বা পরফাইরিন।
তাহলে এটা একটা পাইরল বলয়, এরকম 4টা পাইরল বলয় মিলে তৈরি হয় একটা প্রোটোপরফাইরিন। বাবারা, একটা প্রোটোপরফাইরিনের সাথে একটা Ap2+ যুক্ত হলে গঠিত হয় এক অণু হিম। তাহলে বলো তো, হিম কি দিয়ে তৈরি? একটা প্রোটোপরফাইরিন আর একটা Ap2+। আর এই হিমের জন্যই রক্ত লাল হয় মেইনলি, এই হিম অংশের জন্যই রক্ত লাল হয়। বাবারা, এরকম একটা হিমের সাথে একটা পলিপেপটাইড চেন, ধরো এটা একটা পলিপেপটাইড চেন, মানে ধরো এটা একটা প্রোটিন, ধরো নাম গ্লোবিউলিন। এই পলিপেপটাইড চেন বা প্রোটিনটার নাম ধরো গ্লোবিউলিন। এরকম একটা হিমের সাথে একটা পলিপেপটাইড চেন যুক্ত হয়ে তৈরি হয় একটা হিমোগ্লোবিন মনোমার। আর এরকম 4টা হিমোগ্লোবিন মনোমার দিয়ে তৈরি হয় এক অণু হিমোগ্লোবিন প্রাপ্তবয়স্কদের। ভালো করে বোঝো তো দেখি। এটা হলো পাইরল রিং বা বলয়, যেমন বেনজিনের বলয় থাকে, বিভিন্ন বলয় থাকে, এটা একটা পাইরল বলয়। 4টা পাইরল বলয়, 1 2 3 4, 4টা পাইরল বলয় দিয়ে তৈরি হয় একটা প্রোটোপরফাইরিন। একটা প্রোটোপরফাইরিনের সাথে একটা Ap2+ যুক্ত হয়ে তৈরি হয় এক অণু হিম, এবং এই হিমের জন্যই রক্ত লাল। একটা হিমের সাথে একটা পলিপেপটাইড চেন মানে গ্লোবিউলিন আমিষ যুক্ত হয়ে তৈরি হয় একটা হিমোগ্লোবিন মনোমার। আর এরকম 4টা হিমোগ্লোবিন মনোমার দিয়ে তৈরি হয় প্রাপ্তবয়স্কদের এক অণু হিমোগ্লোবিন। তাহলে বাবারা বলো তো, একটা হিমোগ্লোবিন মনোমারে Ap2+ কয়টা? একটা। পলিপেপটাইড চেন কয়টা? একটা। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে তো 4টা হিমোগ্লোবিনের মনোমার আছে। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে Ap2+ কয়টা? 4টা। পলিপেপটাইড চেন কয়টা? 4টা। আমি আবার বলি, একটা হিমোগ্লোবিন মনোমারের মধ্যে একটা Ap2+ আর একটা পলিপেপটাইড চেন। তাহলে এরকম 4টা হিমোগ্লোবিন মনোমার দিয়ে একটা হিমোগ্লোবিনের অণু তৈরি হয় প্রাপ্তবয়স্কদের। তাহলে প্রাপ্তবয়স্কদের 4টা হিমোগ্লোবিন মনোমার দিয়ে একটা হিমোগ্লোবিন হয়। তাহলে একটা হিমোগ্লোবিন মনোমারে যদি একটা Ap2+ একটা পলিপেপটাইড চেন থাকে, তাহলে এক অণু হিমোগ্লোবিনের 4টা হিমোগ্লোবিন মনোমারের মধ্যে 4টা Ap2+ 4টা পলিপেপটাইড চেন নয়? হ্যাঁ। এবং একটা হিমোগ্লোবিনের এই 4টা Ap2+ 4 অণু অক্সিজেন বহন করে অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে। একটা হিমের মধ্যে 4টা হিমোগ্লোবিন মনোমার, 4টা হিমোগ্লোবিন মনোমারের মধ্যে 4টা Ap2+, যারা 4টা অক্সিজেন বহন করে কি রূপে বলতো? অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে। বাবারা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? রমান, বই নিয়ে যাও। এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার আমি রিপিট করতেছি। রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলে হিমাটোপয়েসিস। তাহলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? হিমাটোপয়েসিস। আমাদের রক্তকণিকা কয় রকম? 3 রকম। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকাকে কি বলে? ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে কি? লাল। সাইট মানে পরিণত কোষ। লাল কেন? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য কেন লাল? ওই হিমোগ্লোবিনের হিমের জন্য। আমাদের লোহিত রক্তকণিকা দ্বি-অবতল আর গোলাকার। কেন দ্বি-অবতল? যখন এর মধ্যে হিমোগ্লোবিন সৃষ্টি হয় তখন সাইটোপ্লাজমের অঙ্গাণু সব বের হয়ে যায়। সাইটোপ্লাজমের অঙ্গাণু না থাকার জন্য দ্বি-অবতল। সাইটোপ্লাজমের অঙ্গাণু বের হয়ে গেলে প্রবলেম নাই? না, আরো উপকার আছে। যেমন লোহিত রক্তকণিকার মধ্যে এন্ডোপ্লাজমিক জালিকা এবং কোষ কঙ্কাল না থাকলে স্থিতিস্থাপকতা বাড়বে, চিকন চিকন রক্তনালীর মধ্য দিয়ে এরা চলাচল করতে পারবে। মাইটোকন্ড্রিয়া না থাকার সুবিধা কি? এর মধ্যে যত অক্সিজেন ঢুকবে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন সব অক্সিজেনকে সারা দেহে পৌঁছে দিবে,
এর মধ্যে কোনো অক্সিজেন ব্যয় হবে না। তাহলে অনেকে বলবা লোহিত রক্তকণিকার মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে শ্বসন কিভাবে হয়? এর অবাধ শ্বসন হয় বাবা, কোনো মাইটোকন্ড্রিয়ার দরকারই হয় না অবাধ শ্বসনের জন্য। বাবারা, হিমোগ্লোবিন কি? তার আগে এই দুইটা অ্যামাউন্ট একটু মনে রাখো। আজমল স্যারের বই অনুসারে প্রাপ্তবয়স্ক পুরুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন 13.5 থেকে 17.5 গ্রাম, মহিলাদের 11.5 থেকে 15.5 গ্রাম। গঠনটা একটু দেখো। সাড্ডে পাইরল বলয় দিয়ে তৈরি হয় এক অণু প্রোটোপরফাইরিন, এক অণু প্রোটোপরফাইরিন এবং এক অণু Ap2+ মিলে তৈরি হয় এক অণু হিম। এক অণু হিমের মধ্যে Ap2+ কয়টা? একটা। এক অণু হিম এবং এক অণু পলিপেপটাইড চেন মিলে তৈরি হয় একটা হিমোগ্লোবিনের মনোমার। আর এরকম 4টে হিমোগ্লোবিন মনোমার দিয়ে তৈরি হয় এক অণু হিমোগ্লোবিন। তার দিকে ঐকিক নিয়মের অঙ্ক করো। একটা হিমোগ্লোবিন মনোমারের মধ্যে একটা Ap2+, একটা পলিপেপটাইড চেন। তাহলে এক অণু হিমোগ্লোবিনের 4টে হিমোগ্লোবিন মনোমারের মধ্যে Ap2+ কয়টা? 4টা। পলিপেপটাইড চেন কয়টা? 4টে। হিসাবটা বইয়ে একটু ঝামেলাও থাকতে পারে, আমি যেটা বললাম এটাই পড়ো। এবং একটা হিমোগ্লোবিনের 4টে হিমোগ্লোবিন মনোমারের মধ্যে যে 4টা Fe2+ আছে, এরা 4টা অক্সিজেনকে সারা দিয়ে বহন করে। কি রূপে? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। বাবারা, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা সবাই? যদি বুঝতে পারো আমাকে জানাও। লাস্ট বলেন আরেকবার। আচ্ছা পুরোটাই বলি, লাও 3বার হবে। রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম হিমাটোপয়েসিস। আমাদের রক্তকণিকা 3 রকম, এর মধ্যে আমি পড়াচ্ছি লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট। লোহিত রক্তকণিকা লাল হিমোগ্লোবিনের জন্য, এর মধ্যে হিমোগ্লোবিন দিয়ে ভরপুর। সাইটোপ্লাজমের অঙ্গাণু নাই, তাই অনেকে এটাকে বলে ঝিল্লিবদ্ধ হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকাকে অনেকেই বলে ঝিল্লিবদ্ধ হিমোগ্লোবিন, কারণ এর মধ্যে সাইটোপ্লাজমের অঙ্গাণু নাই। কই যায়? বাড়িতে আত্মীয় স্বজন আসলে যেমন আমরা থাকার জায়গা পাই না, তেমনি লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন সৃষ্টি হলে এর মধ্যে সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকার জায়গা পায় না, সব লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। সেই জন্যই কিন্তু দুই দিক থেকে দেবে যে দিয়ে অবতল হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন 13.5 থেকে 17.5 গ্রাম, মহিলাদের 11.5 থেকে 15.5 গ্রাম। হিমোগ্লোবিনের গঠন, এটা একটা পাইরল বলয়। 4টে পাইরল বলয় দিয়ে তৈরি হয় এক অণু প্রোটোপরফাইরিন। এক অণু প্রোটোপরফাইরিন এবং এক অণু Ap2+ মিলে তৈরি হয় এক অণু হিম। এক অণু হিম আর এই যে এক অণু পলিপেপটাইড চেন মানে গ্লোবিউলিনামিস, পলিপেপটাইড চেন মানে বোঝো গ্লোবিউলিনামিস, মিলে হিমোগ্লোবিনের একটা মনোমার হয়। আর এরকম 4টে হিমোগ্লোবিন মনোমার দিয়ে এক অণু হিমোগ্লোবিন হয়। তাহলে হিমোগ্লোবিনের একটা মনোমারের মধ্যে Ap2+, একটা পলিপেপটাইড চেন একটা। এরকম হিমোগ্লোবিন মনোমার 4টে দিয়ে তো এক অণু হিমোগ্লোবিন তৈরি। তাহলে এক অণু হিমোগ্লোবিনের 4টে হিমোগ্লোবিন মনোমারের মধ্যে তাহলে হিম কয়টা? 4টে। পলিপেপটাইড চেন 4টে। বুঝনি? একটা হিম আর একটা পলিপেপটাইড চেন দিয়ে একটা হিমোগ্লোবিন মনোমার, এরকম 4টে হিমোগ্লোবিন মনোমার দিয়ে এক অণু হিমোগ্লোবিন। তাহলে এক অণু হিমোগ্লোবিনের 4টে হিমোগ্লোবিন মনোমারের মধ্যে হিম কয়টা হবে? এরকম 4টে। পলিপেপটাইড চেন কয়টা? 4টে। একটা হিমে একটা Ap2+, তাহলে 4টে হিমের মধ্যে 4টে Ap2+, যারা 4 অণু অক্সিজেন ক্যারি করবে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। বাবারা, এবার বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারা উচিত, কারণ আই টোল্ড দ্যাট 3বার, আমি 3বার বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওকে, এবার বাকি তথ্যগুলো দেখো। লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল সবাই জানো 120 দিন বা 4 মাস।
এর উৎপত্তি কোত্থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্ট। ভ্রূণাবস্থার প্রথম দিকে কুসুমথলি থেকে। তোমরা গতদিন যারা ক্লাস করছো বহিঃভ্রূণীয় পদ্মা যারা পড়ছো তারা জানো কুসুমথলি বহিঃভ্রূণীয় পদ্মার একটা স্তর বা অংশ। তোমরা জানো বহিঃভ্রূণীয় পদ্মার 4টে স্তর, কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুসুমথলি। তাহলে ভ্রূণাবস্থার প্রথম দিকে কুসুমথলি থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। ভ্রূণাবস্থার শেষের দিকে লিভার বা যকৃৎ থেকে তৈরি হয়। জন্মের পর বোন ম্যারো বা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গর্ভাবস্থার প্রথম দিকে কুসুমথলি থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। গর্ভাবস্থার শেষের দিকে যকৃৎ থেকে। জন্মের পর অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে। খুব ভালো করে মনে রেখো এটা। তো আয়ু শেষ হলে ধ্বংস কোথায় হয়? তোমরা অনেকেই পরিপাক চ্যাপ্টারে যকৃতের কাজে পড়ছো। আয়ুষ্কাল শেষ হলে যকৃৎ, প্লীহা যেটা আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এবং অস্থিমজ্জার মধ্যে যে ম্যাক্রোফেজ আছে তারাই লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয়, ধ্বংস করে দেয়। ম্যাক্রো মানে কি? বড়। ফেজ মানে ভক্ষণ করা। তোমরা অনেকেই জানো যে মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা বিভিন্ন অঙ্গের মধ্যে যে যখন স্বাভাবিকের চেয়ে 5 গুণ বড় হয় তখন তাদের ম্যাক্রোফেজ বলে। শ্বেত রক্তকণিকার মধ্যে পড়াবো ইনশাল্লাহ। মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা বিভিন্ন অঙ্গের মধ্যে যে যখন স্বাভাবিকের চেয়ে 5 গুণ বড় হয় তখন তাকে কি বলে? ম্যাক্রোফেজ। তৈরি তো হয় গর্ভাবস্থার প্রথম দিকে কুসুমথলি থেকে, গর্ভাবস্থার শেষের দিকে লিভার থেকে, জন্মের পর অস্থিমজ্জা থেকে। তো আয়ুষ্কাল তো 120 দিন। 120 দিন পর ধ্বংস কোথায় হয়? কে এদের ধ্বংস করে? যকৃৎ, প্লীহা আর অস্থিমজ্জার ম্যাক্রোফেজ। যারা বলবা প্লীহা কি, এটা আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটাকে ব্লাড ব্যাংক বলে, লোহিত রক্তকণিকার কবরস্থান বলে। ম্যাক্রোফেজ কি? তুমি বলতে পারো রূপান্তরিত মনোসাইট। মনোসাইট যখন স্বাভাবিকের চেয়ে 5 গুণ বড় হবে তখন তার নাম ম্যাক্রোফেজ। বাবারা, সংখ্যা। প্রাপ্তবয়স্ক পুরুষের কি পরিমাণ আছে এটা পড়বা, মহিলাদের কি পরিমাণ আছে, ভ্রূণে কি পরিমাণ, শিশুতে কি পরিমাণ। মনোযোগ। বাবারা, ভ্রূণের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা আছে 80 থেকে 90 লক্ষ। ভ্রূণের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা 80 থেকে 90 লাখ। কারণ ভ্রূণের দেহ তৈরি হয় আবার মায়ের থেকেও পায় অম্বরা দিয়ে, তাহলে ভ্রূণের তো বেশি হবে। ভ্রূণের কুসুমতলি থেকেও তৈরি হচ্ছে গর্ভাবস্থার প্রথম দিকে, আবার মায়ের দেহ থেকেও পাচ্ছে, তাহলে তো লোহিত রক্তকণিকা বেশি হবে। শিশুর 60 থেকে 70 লাখ। শিশুরও মোটামুটি বেশি, কারণ লোহিত রক্তকণিকা তো লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়, আর শিশুর লাল অস্থিমজ্জা বেশি। লোহিত রক্তকণিকা তৈরি হয় লাল অস্থিমজ্জা থেকে, আর শিশুর তো লাল অস্থিমজ্জা বেশি, এই জন্য শিশুরও বেশি। প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শিশুর 60 থেকে 70 লাখ। প্রাপ্তবয়স্ক পুরুষের 50 থেকে 54 লাখ। পুরুষের কমে গেল কেন? প্রাপ্তবয়স্ক পুরুষের কমলো কেন? কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেক লাল অস্থিমজ্জাতে চর্বি জমে জমে ওগুলো হলুদ অস্থিমজ্জা হয়ে যায়, লাল অস্থিমজ্জা কমে যায়। এই জন্য শিশুর চেয়ে প্রাপ্তবয়স্ক ব্যক্তির, পুরুষের লোহিত রক্তকণিকা কম, আর মহিলাদেরও কম, 44 থেকে 49 লাখ। আবার শোনো, ভ্রূণের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা 80 থেকে 90 লাখ। কেউ যদি বলো বেশি কেন? কারণ ভ্রূণ মায়ের থেকেও পাচ্ছে, আবার ভ্রূণের দেহ তৈরি হচ্ছে, তাহলে লোহিত রক্তকণিকা বেশি হবে। শিশুর প্রতি ঘন মিলিমিটার রক্তে 60 থেকে 70 লাখ।
শিশুরও বেশি কেন? কারণ শিশুর লাল অস্থিমজ্জা বেশি, আর লাল অস্থিমজ্জাই তো লোহিত রক্তকণিকা তৈরি করে। প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 থেকে 54 লাখ। তাহলে শিশুর চেয়ে কম কেন? মানে একটা শিশু যত ধীরে ধীরে বড় হয়, অনেক লাল অস্থিমজ্জাতে চর্বি জমে সেগুলো হলুদ অস্থিমজ্জায় কনভার্ট হয়। লাল অস্থিমজ্জা কমে যায়, তাই লোহিত রক্তকণিকার উৎপাদনও কম হয়। মহিলাদেরও সেম কারণে কম হয়। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে মহিলাদের লোহিত রক্তকণিকা 44 থেকে 49 লাখ। তবে মনে রেখো, গর্ভাবস্থায় এবং ব্যায়াম করলে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ে। গর্ভাবস্থায় কেন বাড়ে? কারণ গর্ভাবস্থায় মার শরীরকে কি করতে হয়? অমরার মধ্য দিয়ে শিশু বা ভ্রূণের দেহে রক্ত পাঠাতে হয়, পুষ্টি পাঠাতে হয়। এই পুষ্টি পাঠানোর জন্য, অক্সিজেন ভ্রূণের দেহে ঠিক মতো পাঠানোর জন্য লোহিত রক্তকণিকার বেশি দরকার হয়, তাই মায়ের দেহে বেশি তৈরি হয়। তাহলে মায়ের কি করতে হয়? প্লাসেন্টা বা অমরা দিয়ে শিশুর দেহে অক্সিজেন পাঠাতে হয়, পুষ্টি পাঠাতে হয়। এই জন্য লোহিত রক্তকণিকার বেশি দরকার হয়, তাই বেশি তৈরি হয়। যদি বলো ব্যায়াম করলে কেন বাড়বে লোহিত রক্তকণিকা? ব্যায়াম করলে তো সারা দেহে অক্সিজেনের ডিমান্ড বাড়ে, আর এই ডিমান্ড অনুযায়ী অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য লোহিত রক্তকণিকার বেশি দরকার হয়, তাই লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি পায়। কারণ ব্যায়াম করলে লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্যকারী হরমোন ইরাইথ্রোপয়েটিন, ইপিও, এটা বেশি তৈরি হয়। ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন যেটা কিডনি থেকে তৈরি হয়, এই হরমোনটা, এটা মেডিকেলেও আসছে। ইরাইথ্রোপয়েটিন কোন অঙ্গ থেকে তৈরি হয়? কিডনি থেকে। ব্যায়াম করলে এই হরমোনটার উৎপাদন বাড়ে। আর এই ইরাইথ্রোপয়েটিন, শর্টকাটে যেটাকে বলে ইপিও, এর প্রভাবেই ব্যায়াম করলে লোহিত রক্তকণিকার উৎপাদনও বেড়ে যায়। তাহলে ব্যায়াম করলে এবং গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ে। কেন বাড়ে? গর্ভাবস্থায় বাড়ে কেন? শিশুর দেহে মায়ের কি করতে হয়? অক্সিজেন পাঠাতে হয়, পুষ্টি পাঠাতে হয়। এগুলা পাঠানোর জন্য লোহিত রক্তকণিকার বেশি দরকার হয়, এই জন্যই লোহিত রক্তকণিকা বেশি তৈরি হয়। ব্যায়াম করলে কেন বাড়ে? এই যে ইরাইথ্রোপয়েটিন হরমোন বেশি তৈরি হয় কিডনি থেকে। এই হরমোনের প্রভাবে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা বেশি তৈরি হয়। কেন বেশি দরকার? কারণ ব্যায়াম করলে তো সারা দেহে অক্সিজেনের ডিমান্ড বাড়ে, ওই ডিমান্ড অনুসারে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য তো লোহিত রক্তকণিকাও বেশি লাগবে। বুঝিচ্ছ না বুঝিচ্ছ? তোমরা কি বুঝতে পারতেছ? এবং মনে রেখো, একটা আরবিসির মধ্যে 270 মিলিয়ন হিমোগ্লোবিনের অণু আছে। একটা আরবিসির মধ্যে 270 মিলিয়ন হিমোগ্লোবিনের অণু থাকে, মনে রেখো। বাবারা বলো তো, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ, আরেকবার মনোযোগ, বিরক্তি ভাব আসা যাবে না, ঝরঝরা করে পড়া। লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস। গর্ভাবস্থার প্রথম দিকে তৈরি হয় কুসুমথলি থেকে, গর্ভাবস্থার শেষের দিকে যকৃৎ থেকে, জন্মের পর অস্থিমজ্জা থেকে। তাহলে গর্ভাবস্থার প্রথম দিকে কুসুমথলি থেকে, গর্ভাবস্থার শেষের দিকে যকৃৎ বা লিভার থেকে, জন্মের পর অস্থিমজ্জা থেকে। কি অস্থিমজ্জা? লাল অস্থিমজ্জা। ধ্বংস কোথায় হয় আয়ু শেষ হলে? যকৃৎ, প্লিহা এবং অস্থিমজ্জার ম্যাক্রোফেজ ধ্বংস করে দেয়। খেয়াল করছো? গর্ভাবস্থার শেষের দিকে তৈরি হয় কোত্থেকে? লোহিত রক্তকণিকা, যকৃৎ থেকে। আর দেখো, লোহিত রক্তকণিকার আয়ু শেষ হলে কিন্তু যকৃৎ আবার ওগুলো ধ্বংস করে দেয়, যকৃতের ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি? মনোসাইট যখন স্বাভাবিকের চেয়ে 5 গুণ বড় হয়, ওগুলাকে ম্যাক্রোফেজ বলে। প্লিহা কি? এটা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। আমি লসিকা পড়ানোর সময় ডিটেলস আলোচনা করব। আপাতত মনে রাখো, প্লিহা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটা দেহের ব্লাড ব্যাংক, আবার এটাকে লোহিত রক্তকণিকার কবরস্থানও বলে। একটা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিনের অণু 270 মিলিয়ন। 270 মিলিয়ন সংখ্যাটা মনে রাখো। প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণের লোহিত রক্তকণিকা 80 থেকে 90 লাখ, শিশুর 60 থেকে 70 লাখ।
প্রাপ্তবয়স্ক পুরুষের 50 থেকে 54 লাখ, মহিলাদের 44 থেকে 49 লাখ। তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা ভ্রূণের সবচেয়ে বেশি 80 থেকে 90 লাখ, শিশুর 60 থেকে 70 লাখ, পুরুষের 50 থেকে 54 লাখ, মহিলাদের 44 থেকে 49 লাখ। গর্ভাবস্থায় এবং ব্যায়াম করলে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ে। লোহিত রক্তকণিকার উৎপাদনে কে সাহায্য করে? ইরাইথ্রোপয়েটিন হরমোন। ইরাইথ্রোপয়েটিন হরমোন, যেটা বৃক্ক থেকে তৈরি, কিডনি থেকে তৈরি। বাবারা মনোযোগ। লোহিত রক্তকণিকার উৎপাদন কমে গেলে বৃক্ক সেটা বুঝতে পারে। এটা বলে পরে ধরবো, প্রশ্ন করব, মনোযোগ। লোহিত রক্তকণিকার উৎপাদন কমে গেলে বৃক্ক সেটা বুঝতে পারে, কারণ রক্ত তো সবসময় বৃক্কে যায় বর্জ্য বের করে দেওয়ার জন্য। বৃক্ক যখন বোঝে লোহিত রক্তকণিকা কম, তখন বৃক্ক তৈরি করে ইরাইথ্রোপয়েটিন হরমোন। ধরো এটা আমাদের একটা অস্থি, হাড্ডি। এই হাড্ডির মধ্যে যে ফাঁকা জায়গা, এটার নাম ধরো মজ্জা গহ্বর। আর এই মজ্জা গহ্বরের মধ্যে যে টিস্যু আছে, ওইটাই হলো অস্থি মজ্জা বা বোন ম্যারো। শিশুর সবই লাল অস্থি মজ্জা, আর আমাদের প্রাপ্তবয়স্কদের অস্থি মজ্জা দুই রকম, লাল অস্থি মজ্জা আর পিত বা হলুদ অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জা এবং পিত বা হলুদ অস্থি মজ্জা। এই অস্থি মজ্জাতে আছে ইরাইথ্রোব্লাস্ট কোষ। ইরাইথ্রোব্লাস্ট কোষ, ব্লাস্ট মানে কি? অপরিণত কোষ। ইরাইথ্রো মানে কি? লাল। তাহলে এগুলা লাল রক্তকণিকার অপরিণত কোষ। তাহলে আবার দেখো, লোহিত রক্তকণিকার উৎপাদন কমে গেলে বৃক্ক বুঝতে পারে, বুঝতে পেরে ও তৈরি করে ইরাইথ্রোপয়েটিন বা ইপিও হরমোন। আমাদের হাড়ের ভিতরে যে ফাঁকা জায়গা, ওটাকে বলে মজ্জা গহ্বর। ওর মধ্যে যে টিস্যু আছে, ওটা অস্থি মজ্জা। ওই যে নেহরি খাওয়ার সময় যে ঝাঁকি দিয়ে দিয়ে হাড্ডির ভিতর থেকে যেটা বার করে খাও, ওগুলাই অস্থি মজ্জা। হাড্ডির ভিতরে যে ফাঁকা জায়গা, ওই যে নিহারি খাও না, না কি করে কয়, হাড্ডি ভিতরে যে ফাঁকা জায়গা ঝাঁকি দিয়ে দিয়ে বার করে যেটা খাও, ওটাই অস্থি মজ্জা খাও। যে জায়গার থেকে বার করে খাও, ওটা মজ্জা গহ্বর। মজ্জা, অস্থি মজ্জাতে এক ধরনের কোষ আছে ইরাইথ্রোব্লাস্ট। একজন প্রশ্ন করলা না যে হিমোগ্লোবিন কার মধ্যে তৈরি হয়, কখন তৈরি হয়? এই ইরাইথ্রোব্লাস্টের মধ্যে তৈরি হয়। হিমোগ্লোবিন ইরাইথ্রোব্লাস্টের মধ্যে তৈরি হয়। তো ইরাইথ্রোপয়েটিন যে এই ইরাইথ্রোব্লাস্ট কোষকে উদ্দীপ্ত করে, যে লোহিত রক্তকণিকা কমে গেছে, তোরা বিভাজিত হয়। তখন ইরাইথ্রোব্লাস্ট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে ইরাইথ্রোসাইট। আর এই ইরাইথ্রোসাইট তৈরির এই প্রক্রিয়াকে বলে ইরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। ইরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। বাবারা, ইরাইথ্রো মানে কি বলতো? লাল। পয়েসিস মানে তৈরির প্রক্রিয়া। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার দিচ্ছে আমাদের, যে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি? ইরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। আবার শোনো, লোহিত রক্তকণিকা কমে গেলে কিডনি বুঝতে পারে। কেন বুঝতে পারে? কারণ রক্ত তো সবসময় কিডনিতে যায় বর্জ্য বের করে দেওয়ার জন্য। কিডনি তখন বুঝতে পারার পর লোহিত রক্তকণিকার উৎপাদন স্বাভাবিক করার জন্য ইরাইথ্রোপয়েটিন বা ইপিও হরমোন তৈরি করে। এই হরমোন রক্তের মাধ্যমে ঘুরতে 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 অস্থিমজ্জাতে যায়, যে পেয়ে যায় কাকে? ইরাইথ্রোব্লাস্ট কোষকে। তখন ইরাইথ্রোপয়েটিন হরমোন ইরাইথ্রোব্লাস্ট কোষকে খবর দেয় যে আমি কিডনি থেকে খবর নিয়ে আসলাম, লোহিত রক্তকণিকা কমে গেছে, তুমি বিভাজিত হয়ে তৈরি করো। তাহলে কিডনি যখন বোঝে যে লোহিত রক্তকণিকা কম, ও তখন তৈরি করে ইপিও বা ইরাইথ্রোপয়েটিন হরমোন। এটা রক্তের মাধ্যমে সারা দেহ ঘুরে বেড়ায় আর খুঁজতে থাকে ইরাইথ্রোব্লাস্ট কই। ও যখন ইরাইথ্রোব্লাস্ট কোষকে পেয়ে যায় অস্থিমজ্জার মধ্যে, তখন ওটাকে খবর দেয়, ওটাকে উদ্দীপ্ত করে যে লোহিত রক্তকণিকা কম, তোমরা বিভাজিত হয়ে লোহিত রক্তকণিকা তৈরি করো। তখন ইরাইথ্রোব্লাস্ট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে কি? ইরাইথ্রোসাইট।
আর ইরাইথ্রোসাইটের বিভাজন ক্ষমতা নাই, কিন্তু ইরাইথ্রোব্লাস্টের বিভাজন ক্ষমতা আছে, কিন্তু ইরাইথ্রোসাইটের বিভাজন ক্ষমতা নাই। 120 দিন পর ধ্বংস হয়ে যাবে। আর বাবারা মনে রেখো, লোহিত রক্তকণিকা কমে গেলে তুমি ওটাকে বলবা অলিগো, কি গো? অলিগো সাইথেমিয়া। আর বাড়লে বলবা পলিসাইথেমিয়া। তাহলে বলতো, লোহিত রক্তকণিকা কমলে অলিগো মানে কিছু সংখ্যক, লোহিত রক্তকণিকা কমে যায় আর কিছু সংখ্যক আছে তোমার, তাহলে অলিগোসাইথেমিয়া। আর যদি লোহিত রক্তকণিকা বেড়ে যায় তাহলে কি বলবা? পলিসাইথেমিয়া। পলি মানে কি? বেশি, অনেক। সাইটো মানে কি? কোষ। তাহলে লোহিত রক্তকণিকা কমে গেছে, কিছু সংখ্যক আছে, তাহলে বলবো এটা অলিগোসাইথেমিয়া। আর বাড়ছে, পলি মানে অনেক, অনেক হয়ে গেছে, তাহলে পলিসাইথেমিয়া। কমলে অলিগোসাইথেমিয়া, বাড়লে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হলে প্রবলেম আছে, কিন্তু রক্তনালীর মধ্যে রক্ত আটকে আটকে যাবে, জমাট বেঁধে যাবে, ব্লাড ক্লটিং হবে। আর অলিগোসাইথেমিয়া হলেও সমস্যা, লোহিত রক্তকণিকার যে কাজগুলোতে বিঘ্ন ঘটবে। তাহলে আরেকবার, লোহিত রক্তকণিকা কমে গেলে বোঝে কে? কিডনি। ও তখন তৈরি করে ইরাইথ্রোপয়েটিন হরমোন। এই ইরাইথ্রোব্লাস্ট কোষকে উদ্দীপ্ত করে। ইরাইথ্রোব্লাস্ট উদ্দীপ্ত হয়ে তৈরি করে ইরাইথ্রোসাইট বা পরিণত লোহিত রক্তকণিকার কোষ। লোহিত রক্তকণিকা তৈরির এই প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপয়েসিস। লোহিত রক্তকণিকা তৈরির এই প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপয়েসিস। লোহিত রক্তকণিকা কমে গেলে অলিগোসাইথেমিয়া, বাড়লে পলিসাইথেমিয়া। বাড়লে কি প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে, ব্লাড ক্লটিং হবে, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধবে। কমলেও প্রবলেম আছে, লোহিত রক্তকণিকার যে কাজ ওগুলাতে বিঘ্ন ঘটবে, অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটবে, কার্বন ডাই অক্সাইড পরিবহনে বিঘ্ন ঘটবে, আরো বিভিন্ন প্রবলেম আছে। বাবারা আমাকে এবার বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে বলো তো, বুঝতে পেরেছো কিনা? 10টা পর্যন্ত ক্লাস নিব, আগামী দিনও ক্লাস আছে, কিন্তু মনে রেখো আগামী দিনে শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা পড়াবো ইনশাল্লাহ। আগামীকালও 8:30টায় ক্লাস। বাবা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কি? একটু জানাও তো। জি, বুঝতে পেরেছো। তাহলে আমি এখন 2টা প্রশ্ন করব, দেখি উত্তর দাও। সবাই উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন, হিমোগ্লোবিনের একটা অণুতে হিমের অণু কয়টা, পলিপেপটাইড চেন কয়টা? ফার্স্ট প্রশ্ন, হিমোগ্লোবিনের একটা অণুতে হিমের অণু কয়টা, পলিপেপটাইড চেন কয়টা? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্নের উত্তর দাও, লোহিত রক্তকণিকা তৈরিতে কোন হরমোন সাহায্য করে? সবাই উত্তর করো। হিমোগ্লোবিনের একটা অণুতে হিমের অণু কয়টা, পলিপেপটাইড চেন কয়টা? সেকেন্ড প্রশ্ন, কোন হরমোন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? ভিটামিনের নাম তো জানো, B9, B12, ফলিক অ্যাসিড, কোবালামিন, এরা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ভিটামিনের নাম তো জানো, B9 যেটাকে ফলিক অ্যাসিড বলে, B12 যেটাকে কোবালামিন বলে, এরা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। আমি প্রশ্ন করছি, কোন হরমোন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? বলো। রিমি লেখছো 4টা, তানিয়াও বলছো 4টা। 4 হ্যাঁ, 4। একজন কি এটা 14 লেখছো না কি লেখছো সাথী? 1 বলছো কেন? 1 বলছো কেন? বইয়ে ভুল থাকতে পারে, বইয়ে ভুল থাকতে পারে। 1 বলো না, আমি যা বলছি তাই বলো। বইয়ে যদি 1 লেখা থাকে, থাকুক, ওটা ভুল আছে তাহলে। যদি থাকে তাহলে ভুল আছে, আমি যেটা বলছি এটা সঠিক। হিমোগ্লোবিনের একটা অণুতে হিমের 4 অণু, পলিপেপটাইড চেন 4 অণু। 4 যারা লেখছো তারা ঠিক লিখেছো। আর কোন হরমোন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? ইরাইথ্রোপয়েটিন। কোন হরমোন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে? ইরাইথ্রোপয়েটিন। ইপিও। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। এই উত্তরগুলো দিলে তো তোমাদের ভালো মনে থাকবে বাবা, উত্তরগুলো দিও। ইপিও, হ্যাঁ। 4টা হিম, 4টা পলিপেপটাইড, ইয়েস।
ইরাইথ্রোপয়েটিন, যেটাকে সংক্ষেপে ইপিও বলে, লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। আর একখান উত্তর চাই রে বাবা, তারপর আমি লোহিত রক্তকণিকার কাজ করে আজকের ক্লাস শেষ করব। আগামী দিনের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হবে। আমি পড়াবো শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা, একদিনে 2টা। ক্লাসের দৈর্ঘ্য বেশি হবে, একটু প্রস্তুতি নিও। আগামী দিন 10:30 পর্যন্ত পড়াবো, 2 ঘন্টার ক্লাস নিব। শ্বেত আর অনুচক্রিকা এক ক্লাসে শেষ করব। বলো, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? হরমোনের নাম তো খুব ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন বলতেছ। লাস্ট প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নামকে কি বলে? প্রক্রিয়াকে কি বলে? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? কি লেখছে? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কাঠগোলাপ, ইরাইথ্রোসাইট কে। ফাহমিদা, নীলাদ্রি, তোমরা ঠিক লিখতেছ। মাহিন, জুনায়েদ, অরুফা ঠিক লিখতেছ তোমরা। সাথী, হিমাটোপয়েসিস নয়, সাথী ভুল লিখেছ। যদি বলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম, তাহলে বলবা হিমাটোপয়েসিস। যদি বলে রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, তাহলে হিমাটোপয়েসিস। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। ইরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। ইরাইথ্রোপয়েসিস লিখলে ঠিক লিখছো কাঠগোলাপ। ইরাইথ্রোপয়েসিস। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপয়েসিস, আর সাহায্যকারী হরমোনের নাম ইরাইথ্রোপয়েটিন। লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ইরাইথ্রোপয়েটিন, আর লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপয়েসিস। বাবারা, যে কোনো জিনিসের কাজ, বৈশিষ্ট্য এবং বইয়ে যত শখ আছে ঝরঝরা করবা, ওগুলার থেকে অ্যাডমিশনের প্রশ্ন বেশি আসে। যে কোনো টপিকের বৈশিষ্ট্য, কাজ, শখ ঝরঝরা করে পড়বা। তো আমি এখন লোহিত রক্তকণিকার কাজ পড়াবো, ঝরঝরা চাই। গুরুত্বপূর্ণ তথ্য যত ছিল সব বলেছি, আই টোল দ্যাট। হ্যাঁ, সঠিক উত্তর দিতেই আসো তোমরা। ওকে, কাজ ক্লিয়ার করো দেখি। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে কি রূপে? অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে। কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে কি রূপে? তোমরা জানো যে লোহিত রক্তকণিকা পটাশিয়াম বাইকার্বনেট রূপেও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, আর এর হিমোগ্লোবিন কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড বহন করে। তাহলে লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে কি রূপে? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। কার্বন ডাই অক্সাইডও বহন করে কি রূপে? লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। আর লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কি রূপে? কার্বোমিনো হিমোগ্লোবিন রূপে। কার্বোমিনো হিমোগ্লোবিন রূপে। তাহলে লোহিত রক্তকণিকার লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে কি রূপে? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। সবাই জানো, 9-10 থেকে পড়তেছো এটা। কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে, সেটা কি রূপে? লিখছি, লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড বহন করে, আর লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড বহন করে। শ্বসন তন্ত্রের অধ্যায় পড়া থাকলে এটা পারবা। 2, রক্তে লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি, তার মানে এরা রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। সান্দ্রতা, ভিসকোসিটি, সম্ভবত ফিজিক্সের বিষয়ে তোমরা পড়ছো। বিষয়টা এরকম যে রক্তের মধ্যে আমি যদি কোনো বস্তু ছেড়ে দেই, তাহলে ওই বস্তুকে নিচের দিকে যেতে বাধা দিবে লোহিত রক্তকণিকা, এটাই সম্ভবত সান্দ্রতা। যেহেতু রক্তে লোহিত রক্তকণিকা বেশি, তাহলে এরা রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। আমি 1 বালতি রক্তের মধ্যে যদি একটা কলম ছেড়ে দেই, কলমটা বালতির উপর থেকে নিচে যাওয়ার সময়
লোহিত রক্তকণিকা বাধা দিবে, এটাই সান্দ্রতা। তাই লোহিত রক্তকণিকা রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। উচ্চারণ কি ঠিক বললাম? আমার তো আবার দন্তুস্বর উচ্চারণে প্রবলেম আছে। ওকে, তোমরা জানো, অল অফ ইউ নো দ্যাট লোহিত রক্তকণিকা রক্ত গ্রুপ নির্ধারণে ভূমিকা রাখে। কিভাবে? তোমরা পড়ছিল না, যাদের রক্তের গ্রুপ এ তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে এ অ্যান্টিজেন থাকে, যাদের রক্তের গ্রুপ বি তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে বি অ্যান্টিজেন থাকে, যাদের রক্তের গ্রুপ এ আর এ বি তাদের এ আর বি দুই অ্যান্টিজেনই থাকে, যাদের রক্তের গ্রুপ ও তাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই। আবার বলি, লোহিত রক্তকণিকা রক্ত গ্রুপ নির্ধারণে ভূমিকা রাখে। যদি বলো কিভাবে, ওই যে অ্যান্টিজেন, যাদের রক্তের গ্রুপ এ তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে এ অ্যান্টিজেন আছে, যাদের রক্তের গ্রুপ বি তাদের লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে বি অ্যান্টিজেন আছে, যাদের রক্তের গ্রুপ এ বি তাদের এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে, যাদের ও তাদের এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই। তাই লোহিত রক্তকণিকা ব্লাড গ্রুপিং এ ভূমিকা রাখে। যেহেতু রক্তে লোহিত রক্তকণিকা বেশি, তাহলে এরাই রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, রক্তের ভিসকোসিটি বা সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। রক্তের মধ্যে কোনো কিছু ছেড়ে দিলে ওই বস্তুটা রক্তের মধ্য দিয়ে যাওয়ার সময় বাধা দেয় লোহিত রক্তকণিকা, এটাই সান্দ্রতা। বাবারা, ওই যে বললাম না, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল শেষ হলে ভেঙে যায়। লোহিত রক্তকণিকা ভাঙার পরে তো হিমোগ্লোবিনও ভাঙে। এটা পরিপাক চ্যাপ্টারে আমি ব্যাখ্যা দিচ্ছি, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছে। হিমোগ্লোবিন ভেঙে তো কি হয়, হিম আর গ্লোবিন বা গ্লোবিউলিন আমিষ, এই হিম থেকে তোমরা পড়েছিলে AP2+ সরে যায়, যে যকৃতে ফেরিটিন যৌগ রূপে জমা হয়। আর হিমের বাকি অংশ তৈরি করে সবুজ রঙের বিলিভার্ডিন। এই বিলিভার্ডিন থেকে পরবর্তীতে তৈরি হয় হলুদ বিলিরুবিন। এই বিলিভার্ডিন আর বিলিরুবিনই পিত্তরসের রঞ্জক। কাজের মধ্যে লেখা আছে লোহিত রক্তকণিকা বিলিভার্ডিন আর বিলিরুবিন তৈরি করে। আবার শোনো, হিমোগ্লোবিন ভেঙে গেল, হলো হিম আর গ্লোবিন। হিমের যে AP2+ ছিল ওটা হিম থেকে সরে গেল, যকৃতে ফেরিটিন রূপে জমা হলো। আর হিমের বাকি অংশ প্রথমে তৈরি করলো সবুজ রঙের বিলিভার্ডিন, তারপরে এখান থেকে তৈরি হলো হলুদ রঙের বিলিরুবিন। এই বিলিভার্ডিন আর বিলিরুবিনই পিত্তরঞ্জক, পিত্তরসের রং নিয়ন্ত্রণ করে। তাহলে পিত্তরসের রং কি হবে? হলুদ সবুজ। এই যে জন্ডিস হলে দেহ হলুদ হয় না, সেটা বিলিরুবিন বেড়ে গেলে, বিলিরুবিন বেড়ে গেলে হলুদ দেখায়। গ্রামের দিকে বলে অনেক কবিরাজ আছে, ফকির আছে, ফু দিয়ে বলে এই বিলিরুবিন বার করে দেয়, জন্ডিস বার করে দেয়। জীবনও নয়, ওগুলো ভুয়া। ওরা ওই যে কি একটা কাগজ ধরে বলে, কানের কাছে ধরে নিচে আগুন ধরে দেয় আর কাগজের উপর হলুদ হয়ে যায়, আর কয় যে জন্ডিস বার করে দিল, বিলিরুবিন বার করে দিল। জীবনেও নয়। ওরা কাগজের উপর আগে থেকে মোমের একটা প্রলেপ দিয়ে থয়, ওই কাগজের নিচে আগুন জ্বলালে তাপ দিলে ওই মোম গলে গলে হলুদ হয়। আবার শোনো, হিমোগ্লোবিন ভেঙে হয় হিম আর গ্লোবিন। হিমের AP2+ সরে যে যকৃতে ফেরিটিন রূপে জমা হয়। হিমের বাকি অংশ প্রথমে বিলিভার্ডিন, তারপরে বিলিরুবিনে পরিণত হয়। বিলিভার্ডিন সবুজ, বিলিরুবিন হলুদ, এই দুইটার জন্যই পিত্তরস হলদে সবুজ হয়। এবং তোমরা জানো, এই বিলিরুবিন থেকে মূত্রের রঞ্জক তৈরি হয়, তার নাম ইউরোক্রোম। তাহলে বিলিরুবিন হলুদ, এখান থেকে তৈরি হয় মূত্রের রঞ্জক ইউরোক্রোম, তাহলে ওটাও হলুদ, এর জন্য মূত্র হালকা হলুদ হয়। এবং বিলিরুবিন থেকে কিন্তু মলের একটা রঞ্জক তৈরি হয়, নাম স্টারকোবিলিনোজেন, এটার জন্য মল হলুদ হয়। এই বিলিরুবিন থেকে মল আর মূত্রের রঞ্জক তৈরি হয়। মূত্রের রঞ্জকের নাম কি? ইউরোক্রোম। মলের রঞ্জকের নাম কি? স্টারকোবিলিনোজেন। বাবা, এই পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু জানাও তো।
এ পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু বলো তো বাবা, এই কয়টা কাজ? অক্সিজেন বহন করে অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে, লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম কার্বন ডাই অক্সাইড বহন করে পটাশিয়াম বাইকার্বনেট রূপে, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইড বহন করে কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগরূপে। যেহেতু রক্তে লোহিত রক্তকণিকায় বেশি, তাহলে এরা রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এক গ্লাস পানির রক্তের মধ্যে, এক বালতি রক্তের মধ্যে কোনো বস্তু ছেড়ে দিলে ওই বস্তুর যাওয়াতে বাধা দিবে হলো লোহিত রক্তকণিকা, তার মানে এরা রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। রক্তের গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে আছে। রক্তের গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার কোষঝিল্লিতে আছে, তাহলে লোহিত রক্তকণিকা রক্ত গ্রুপ নির্ধারণে ভূমিকা রাখে। হিমোগ্লোবিন ভেঙে হিম তৈরি হয়। হিমের Ap2+ যকৃতে জমা হয় ফেরিটিন রূপে, বাকি অংশ বিলিভার্ডিনে পরিণত হয় যেটা সবুজ, সেটা বিলিরুবিনে পরিণত হয় যেটা হলুদ। এই বিলিভার্ডিন বিলিরুবিনই পিত্তরঞ্জক, পিত্তরসের রং নিয়ন্ত্রণ করে। এবং শেষে বিলিরুবিন থেকে মূত্রের রঞ্জক তৈরি হয় ইউরোক্রোম, এবং স্মলের রঞ্জক তৈরি হয় নাম স্টারকোবিলিনোজেন। স্টারকোবিলিনোজেন। ছুটি লয়, আরো একটু পড়া হবে, আর 2-3টা কাজ আছে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? বুঝতে পারছো এ পর্যন্ত? এবার 3টা কাজ শোনো। লোহিত রক্তকণিকা হাইড্রোজেন সালফাইড তৈরি করে। তাহলে বলো তো, লোহিত রক্তকণিকা কি তৈরি করে? হাইড্রোজেন সালফাইড। যদি রক্তচাপ কমে যায়, তখন এই হাইড্রোজেন সালফাইড রক্তনালীর সংকোচন ঘটায়। আর বলতো, রক্তচাপ কমে গেছে, লোহিত রক্তকণিকা হাইড্রোজেন সালফাইড ক্ষরণ করছে, এর প্রভাবে রক্তনালীর সংকোচন হচ্ছে। ধরো এরকম একটা প্রশস্ত রক্তনালী এরকম ধরো সংকুচিত হয়ে গেছে, তাহলে রক্তচাপ কম থাকলে সেটা আস্তে আস্তে বেড়ে স্বাভাবিক হবে না? চিকন রক্তনালীর মধ্যে রক্তের চাপ বাড়বে না? তাই লোহিত রক্তকণিকা H2S বা হাইড্রোজেন সালফাইড তৈরি করে, এবং এই হাইড্রোজেন সালফাইড রক্তনালীর সংকোচন ঘটায় কখন? যখন রক্তের চাপ কমে যায় তখন। রক্তনালীর সংকোচন হলে কি হয়? একটা প্রশস্ত রক্তনালী সংকুচিত হলে ওর মধ্যে কিন্তু রক্তের চাপ আস্তে আস্তে বেড়ে ওটা নর্মাল হয়। আবার লোহিত রক্তকণিকা নাইট্রিক অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড। এটা আবার উল্টাটা করে, হাইড্রোজেন সালফাইডের উল্টা কাজ করে। যে রক্তচাপ বেড়ে গেলে নাইট্রিক অক্সাইড আবার একটা সরু রক্তনালীকে এরকম প্রশস্ত করে দেয়। রক্তনালী যখন বাড়ে, সরি, রক্তচাপ যখন বাড়ে, বিপি বা ব্লাড প্রেশার যখন বাড়ে, নাইট্রিক অক্সাইড সরু রক্তনালীকে প্রশস্ত করে দেয়। প্রশস্ত রক্তনালীর মধ্যে কি হয়? বিপি বা রক্তচাপ তখন কম হয়। আর রক্তচাপ যখন কমে, বিপি যখন কমে, তখন H2S রক্তনালী কি করে? প্রশস্ত রক্তনালীকে সংকুচিত করে দেয়, ফলে সংকুচিত রক্তনালীর মধ্যে বিপি বাড়ে। এই 2টা কাজ আরেকবার শোনো তো মনোযোগ দিয়ে। লোহিত রক্তকণিকা H2S তৈরি করে, রক্তচাপ বা বিপি যখন কমে যায় H2S এরকম একটা প্রশস্ত রক্তনালীকে এরকম সংকুচিত করে দেয়। সংকুচিত রক্তনালীর মধ্যে কি হয়? রক্তের চাপ বেড়ে বেড়ে স্বাভাবিক হয়। আর নাইট্রিক অক্সাইডও তৈরি করতে পারে লোহিত রক্তকণিকা। এটা আবার উল্টাটা, রক্তচাপ বাড়লে ওরা একটা সংকুচিত রক্তনালীকে কি করে? প্রশস্ত করে দেয়। আর প্রশস্ত রক্তনালীর মধ্যে রক্তের চাপ কি হয়? আস্তে আস্তে কমে। এই 2টা কাজ বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। গিভ মি অ্যান্সার, গিভ মি, কথা কথা বলো আমার সাথে। এই 2টা বুঝতে পারছো কিনা? এই 2টা কাজ বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত বুঝতে পারছো?
আচ্ছা বাবারা, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন কিন্তু বাফার হিসেবে কাজ করে পিএইচ নিয়ন্ত্রণ করে, এটাও মনে রেখো। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। তাহলে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। সবাই আমাকে উত্তর দিবা, জাস্ট একটা প্রশ্নের উত্তর গিভ মি, শুধু একটা প্রশ্নের উত্তর দিবা। রক্তচাপ কমে গেলে সেটা স্বাভাবিক করার জন্য লোহিত রক্তকণিকা কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড না হাইড্রোজেন সালফাইড? বলো। রক্তচাপ কমে গেলে রক্তচাপ স্বাভাবিক করার জন্য লোহিত রক্তকণিকা কি তৈরি করে? বিপি মানে ব্লাড প্রেসার, মার খাবা মার খাবা। একজন লিখছে বিপি কি, মার খায়ও না, বিতে ব্লাড পিতে প্রেসার, ব্লাড প্রেসার মানে রক্তচাপ। আমার প্রশ্ন হলো রক্তচাপ কমে গেলে সেটা ঠিক করার জন্য লোহিত রক্তকণিকা কি তৈরি করবে? হাইড্রোজেন সালফাইড না নাইট্রিক অক্সাইড? হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড। যারা লিখতেছো ঠিক লিখতেছো, কারণ হাইড্রোজেন সালফাইড তখন রক্তনালীকে কি করে দিবে? সংকুচিত করে দিবে, ফলে রক্তচাপ। কি বললে তোমরা? আমি প্রশ্নটা কি করছিলাম? রক্তচাপ কমে গেলে, বুঝে বলো, বুঝে বলো তো দেখি। রক্তচাপ কমে গেলে রক্তচাপ ঠিক করার জন্য কি তৈরি করবে লোহিত রক্তকণিকা? রক্তচাপ কমে গেলে লোহিত রক্তকণিকা কি তৈরি করবে? H2S। হ্যাঁ ঠিক লিখেছো, ঠিক লিখেছো, আমারই মাথা ঘুরে গেছিল। রক্তচাপ কমে গেলে লোহিত রক্তকণিকা H2S তৈরি করবে, যেটা প্রশস্ত রক্তনালীকে সংকুচিত করে দিবে। সংকুচিত রক্তনালীর মধ্যে রক্তচাপ আস্তে আস্তে বাড়বে। ইয়েস, সাবাস সাবাস, ঠিক লেখছ। এহসানুল আবার কি লেখছো? HNO3 কি করছো? আচ্ছা ঠিক আছে, আজকের শেষ কথাটা শুনবা। যদি ব্যাকটেরিয়া, কুনরিয়া ব্যাকটেরিয়া, যদি ব্যাকটেরিয়া লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, তখন লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন মুক্ত আয়ন তৈরি করে। এই মুক্ত আয়ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তার মানে লোহিত রক্তকণিকা অনাক্রম্যতায় সাহায্য করে। অনাক্রম্যতা মানে প্রতিরক্ষায় সাহায্য করে, মানে ব্যাকটেরিয়ার আক্রমণ করার ক্ষমতা আর থাকে না। অনাক্রম্যতা মানে আক্রমণ করার ক্ষমতা আর থাকে না। তাহলে খালি কি মনে করছো শ্বেত রক্তকণিকায় প্রতিরক্ষায় সাহায্য করে? না। আবার দেখো, লোহিত রক্তকণিকা যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে এর হিমোগ্লোবিন মুক্ত আয়ন তৈরি করে। এই মুক্ত আয়ন ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ধ্বংস করে। আর ব্যাকটেরিয়া মরলে ওর আক্রমণ করার ক্ষমতা থাকে না, আক্রমণ করার ক্ষমতা অনুপস্থিত থাকে। মানে ধরো অনুপস্থিত, তাহলে আক্রমণ করার ক্ষমতা অনুপস্থিত, আক্রমণ করার ক্ষমতা নাই, এটাকে আমরা বলবো অনাক্রম্যতা। আক্রমণ করার ক্ষমতা নাই আর ব্যাকটেরিয়া মরছে, এটাই অনাক্রম্যতা বা প্রতিরক্ষা। তাহলে লোহিত রক্তকণিকা যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, লোহিত রক্তকণিকা থেকে কিছু মুক্ত আয়ন তৈরি হয়, ওরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস হলে মূল্যার করে আক্রমণ করার ক্ষমতা থাকে না অ্যাবসেন্ট থাকে? অ্যাবসেন্ট। এটাই অনাক্রম্যতা মানে ইমিউনিটি বা প্রতিরক্ষা। বুঝতে পেরেছো ক্লাস? বাবারা বলো, বুঝতে পেরেছো? কেমন বুঝতে পেরেছো আমাকে জানাও। মেলা ক্লাস তো করছো লোহিত রক্তকণিকা, আজকে কেমন বুঝতে পারছো? বোঝার মতো যেগুলা ছিল সেগুলা কেমন লাগলো বলো। বুঝতে পারছো না? বাবারা ক্লাসগুলো শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, পাড়া প্রতিবেশী,
তাদেরকে মেনশন দিও। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, আমার খুশি করার জন্য হলেও বলতেছো, ফাইন, খুশি হয়ে গেছি। আগামীকাল 8:30, আগামীকাল 8:30 শ্বেত রক্তকণিকার অনুচক্রিকা একসাথে পড়াবো। ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লাস। ক্লাস হবে 2 ঘন্টা। আর আমাদের ওই যে 14 তারিখের যে পরীক্ষা আছে, MBS MCQ ব্যাটল, যারা এখনো রেজিস্ট্রেশন করনি রেজিস্ট্রেশন করে ফেলে দাও দ্রুত। আর এই চ্যাপ্টারটা শেষ হলে আমাদের ফ্রি ক্লাস শেষ, তারপরে শুধু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই ক্লাস করতে পারবে। অতএব যারা পড়তে চাও অনলাইন ব্যাচে দ্রুত ভর্তি হও। ওকে ওকে ওকে, ফাইন ফাইন লেগিচ্ছ কমেন্ট, ফাইন লাগলো। হ হ, মার খায়ও না, উল্টা পাল্টা কথা লেখো না। ওকে, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল, সবাই জয়েন করো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে। হুম।